নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণের চক্রবহ নিয়ে। আর ঠিক এক বছর বাকি রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের মুখে দাঁড়িয়ে, অর্থাৎ ঠিক এক বছর আগে দাঁড়িয়ে রাজ্যের মানুষ, এ রাজ্যের আইনসভা, যেখানে রাজ্যের মানুষের স্বার্থ নিয়ে সব থেকে বেশি কথা হওয়ার কথা, সেটা যেন আটকে রয়েছে একটা চক্রব্যূহ। যে চক্রব্যূহের চারিদিকে ভিতরে বাইরে সর্বত্র শুধু ধর্ম আর ধর্ম। এ রাজ্যের বিধানসভা আজকে একটা নজিরবিহীন মল্লযুদ্ধ দেখল। সাম্প্রদায়িক বুলিতে কে কতটা আক্রমণাত্মক হতে পারে, কে কতটা এগিয়ে খেলতে পারেন, তার যুদ্ধ। প্রশ্ন, ঠিক এক বছর পর বিধানসভা নির্বাচনে যারা রাজ্যে ভোট দিতে যাবেন, কর্মসংস্থানের কথা ভেবে, মাথার উপর ছাদ, বাড়িতে পানীয় জল অথবা স্বাস্থ্য, সরকারি হাসপাতালের পরিষেবা এবং আরও অনেক কিছু যা নিত্য নৈমিত্তিক, নিত্য দিনের সঙ্গে যুক্ত। অবশ্যই আমাদের নিত্যকর্ম পদ্ধতিতে চণ্ডীপাঠ তো থাকেই, যার যার ধর্ম অনুযায়ী। কিন্তু জুতো সেলাই, ওটা ছাড়া যে রাস্তায় বেরোনো যায়, সেই রাস্তার কথা কেউ বলবেন না? নাকি আগামী এক বছর এ রাজ্যের মানুষের ভাগ্য, এ রাজ্যের মানুষের পরবর্তী ভবিষ্যৎ, এ রাজ্যের মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, কথা এবং আইনসভার যাবতীয় বিতর্ক, আলোচনা আর সার্বিকভাবে রাজ্যের রাজনীতি আটকে থাকবে ধর্মযুদ্ধের চক্রব্যূহে? আজকের বিশেষ প্রতিবেদন, তারপর আসবো অনির্বাণের চক্রব্যূহের প্রথম বিতর্কে। যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। বিধানসভায় ধর্মযুদ্ধ নাকি ধর্মকে ঢাল করে যুদ্ধ? চাঙ্গুলা করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব? উনি যদি আমাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? কথায় কেউ কম যান না। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। ভাবা যায় আইনসভার সদস্যদের অভিব্যক্তির এ কেমন বহিঃপ্রকাশ? তার ঠ্যাংটা একটু ভেঙে দেন কেন, সেটাই রাখে বন্ধু। কেন এরকম কথা সহ্য করবে কে? বিধানসভার বাজেট অধিবেশনে হইচই বেঁধেছিল সরস্বতী পুজো বিতর্ক ঘিরে। বিরোধী দলনেতার আক্রমণ, পাল্টা মুখ্যমন্ত্রীর জবাব, এসব নিয়ে নিজস্ব গতিতে এগোচ্ছিল বঙ্গ রাজনীতি। কিন্তু গত কয়েক দিনে সেই সুর সপ্তমে চলেছে। বিধানসভায় এই সব নিয়েই মুখ্যমন্ত্রী বলেছেন, চেয়ার কিন্তু সবার জন্য চিরস্থায়ী নয়, কিন্তু এমন কিছু করা উচিত নয় যাতে দেশ ভাঙে। সবাই সবার মতো করে ধর্মীয় আচরণ পালন করেন। আমি দুর্গাপুজো, কালী পুজো করি, সব পুজো হয়। শঙ্কর ঘোষ মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। যে দুটো শিবির ইচ্ছাকৃতভাবে এই ধরনের কথা বলবে, এই পারসেপশন তৈরি হবে বাংলাতে। হিন্দু মুসলমানের পারসেপশন হবে, বিজেপি তৃণমূলের বাইনারি হবে। ভোটটাকে তাদের কাছে আটকে রাখার একটা অপচেষ্টা চলছে। এদিকে শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের বিরোধিতায় উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন প্রাক্তন বিধায়ক ও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় হারিয়ে গেছেন? পুলিশ মন্ত্রী হওয়ার সত্ত্বেও আজ অবধি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর সরকারের পক্ষ থেকে করা হলো না কেন? 2026-এ বাংলায় পরবর্তী বিধানসভা নির্বাচন, সেই কুরুক্ষেত্রের পথ প্রস্তুত করছেন নেতারা। সে পথে রাজনীতির চিরাচরিত রুটি কাপড়া মাকানের লড়াই কার্যত ধূসর। রাজনীতির যুদ্ধ এখন শুধু ধর্ম নিয়ে। সঙ্গে জুড়েছে নেতাদের গরম গরম ভাষণ। তবে তাতে বাংলার মানুষের ভালো হবে কি? বিতর্ক শুরু। সেই বিতর্কের প্রথম প্রশ্নটা নিয়ে, অর্থাৎ আজকে জানিয়ে বিতর্ক শুরু করব, সেই প্রথম প্রশ্ন নিয়ে সরাসরি আসছে। তারপর অনির্বাণের চক্রব্যূহে আজকের উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। আজকের বিতর্কের প্রথম প্রশ্ন, চ্যাংদোলা বনাম ঠুসে দেব। সাম্প্রদায়িক বুলির এই বেনজির যে নজির তৈরি হলো, আগে কখনো ছিল না, বেনজির কুস্তি হলো বিধানসভায়। তার পরিপ্রেক্ষিতে আজকের বিতর্কের প্রথম প্রশ্ন, আজকের বিতর্ক যাকে ঘিরে আবর্তিত হবে। ধর্মযুদ্ধই এই মুহূর্তে আটকে রয়েছে বাংলার মানুষের, ধর্মযুদ্ধের চক্রব্যূহে এই মুহূর্তে আটকে রয়েছে বাংলার মানুষের ভবিষ্যৎ। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা, আমার ডান দিক থেকে দীপ্তাশ্ব যশ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে
তৃণমূলের তরফ থেকে রয়েছেন তৃণমূল সমর্থক এবং রাজনৈতিক কর্মী সৌরভপ্রিয় দত্ত, এবং আমার সঙ্গে রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা। প্রত্যেকের কাছে আসবো, কিন্তু একদম শুরুতে দীপ্তাশ্ববাবু আপনার কাছ থেকে শুরু করবো, তার কারণ এবারের বিতর্কটা শুরু হয়েছিল শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে। মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে এনে ফেলে। দীপ্তাশ্ববাবু, না দেখুন অনির্বাণ, একটা কথা আছে, অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তদৈব। অর্থাৎ অহিংসা শ্রেয় সবসময়, কিন্তু ধর্ম রক্ষার্থে কখনো কখনো যদি প্রয়োজন হয় হিংসার আশ্রয় নিতে হবে। আজকে এই যে হুমায়ুন কবির, যিনি এত বড় বড় কথা বলছেন, আমি বলছি আপনি কি বলবেন আমি জানি, আপনি হুমায়ুন কবিরের কথা বলবেন, আমি সে কথাটা সৌরভপ্রিয় বাবুকে অবশ্যই জিজ্ঞাসা করব। এটা তো বলতে হবে, হুমায়ুন কবির তো বলেছিলেন যে হিন্দুদের তিনি কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন। তো সেই হুমায়ুন কবির যদি আজকে মনে করেন যে তিনি ছাপ্পার ভোটে জিতে এসে বিধানসভায় ঢুকে সেখান থেকে তিনি বসে বসে সাম্প্রদায়িক মানে বিদ্বেষমূলক বাণী দেবেন, তাহলে তাকে চ্যাংদোলা করে কেন তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে? আমার প্রশ্ন দীপ্তাশ্ববাবু, আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন, ভালোভাবে অবহিত যে একটি আধুনিক রাষ্ট্রে হিংসার স্থান আছে। কিভাবে আছে? চুরি করলে, ডাকাতি করলে জেলে ভরা হয়, খুব গুরুতর অপরাধ হলে মৃত্যুদণ্ডও দেওয়া হয়। আমাদের দেশেও মৃত্যুদণ্ড চালু আছে। তার মানে সেই হিংসায় রাষ্ট্রের একটা বৈধতা লাগে তো, আইন, আদালত, ব্যবস্থা, তারপরে রাষ্ট্র অনুমোদন করে ঠিক কতটা হিংসার সঙ্গে মোকাবিলা করা হবে। পুলিশ এই জন্য রাখা হয়। আমার প্রশ্ন, হুমায়ুন কবির নিশ্চিতভাবে অত্যন্ত গুরুতর অন্যায় করেছেন, যে অন্যায়ের জন্য আজ পর্যন্ত তার নামে একটা এফআইআর পর্যন্ত রাজ্য হয়নি। প্রশ্ন করবো সৌরভপ্রিয় বাবুকে, কিন্তু তার পাল্টা বিজেপির তরফ থেকে এই অন্যায় রাস্তাটায় হাঁটা উঠছে কেন? আজকে শুভেন্দুবাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভিক্টর মানে আলী ইমরান রামজগি একটা এফআইআর করলেন। বিজেপি গত 1 বছর হতে চলল ঘটনার, যবে থেকে বলেছেন হুমায়ুন কবির কথা, বিজেপি হিন্দুদের দল। আমি ধরে নিচ্ছি 39% হিন্দু ভোট যা আপনারা পেয়েছেন গত লোকসভা নির্বাচনে, তার মধ্যে থেকে একজনকে পেলেন না হুমায়ুন কবিরের নামে একটা এফআইআর করবার জন্য, একজনকে পেলেন না সিদ্দিকুল্লাহ চৌধুরীর নামে একটা এফআইআর করার জন্য, ফিরহাদ হাকিমের নামে একটা এফআইআর করবার জন্য। আচ্ছা, আপনার বলা হয়েছে, এবার আমি বলি যে এফআইআর তো হয়েছে। আজকে এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, যার নাম আপনি নিলেন, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্ধমানে খাগড়াগড় কাণ্ডের পরে তিনি মিটিং করে জঙ্গিদের পাশে সরাসরি প্রত্যক্ষভাবে দাঁড়িয়েছিলেন, তারপরেও তাকে মমতা ব্যানার্জি জায়গা দিয়েছেন। আপনার প্রশ্নটা, আপনি প্রশ্নটা ভুল লোককে করছেন। আপনার প্রশ্নটা হওয়া উচিত পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, যে আজও কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোন প্রশ্ন করা উচিত সেটা আমি জানি, কিন্তু আমার প্রশ্ন, রাজ্যে আজও কেন তসলিমা নাসরিনের বই নিয়ে দাঙ্গা করা সিদ্দিকুল্লাহ চৌধুরীরা মন্ত্রী হয়ে বসে আছে? দীপ্তাশ্ববাবু, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এনারা যদি ক্ষমতা ভোগ করেন তাহলে সেই রাষ্ট্র দীপ্তাশ্ববাবু ভুলে যাবেন না, দীপ্তাশ্ববাবু ভুলে যাবেন না, দীপ্তাশ্ববাবু ভুলে যাবেন না, এই রাজ্যে বা যে কোনো রাজ্যে বিরোধী দলনেতার পদ একটা সরকারি পদ। তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর সমান ক্ষমতা, সুযোগ সুবিধা, অধিকার এবং দায়িত্ব সবটাই ভোগ করেন এবং পালন করেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে প্রশ্ন করব, সে প্রশ্ন তো শুভেন্দু অধিকারী এড়িয়ে যেতে পারেন না। তিনি ছায়া মুখ্যমন্ত্রী, তারও সমান দায়িত্ব বর্তায় হিংসার পাল্টা হিংসার প্ররোচনা না তৈরি করবার। আসবো আমি সৌরভপ্রিয় বাবু, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য আজকে রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার কারণ বিজেপির পক্ষ থেকে শঙ্কর ঘোষ আজকে প্রশ্নগুলো তুলেছেন। কোথায় ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন হুমায়ুন কবির 30% কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন, যেদিন দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন ফিরহাদ হাকিম, যেদিন ফিরহাদ হাকিম আরেক কদম এগিয়ে বলেছিলেন যারা অমুসলিম হয়ে জন্মেছেন দুর্ভাগা তাদেরকে মুসলিমের দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে, ইসলামের দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে এবং আমরা একদিন মেজরিটি সেভি মেজরিটি হয়ে যাব। ঠিক এই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা আরও বেশি সংশয় তৈরি করেছে। সত্যি শাসক তৃণমূল বিরোধী বিজেপির যদি ধর্ম নিয়ে রাজনীতি করাটা লক্ষ্য হয়ে থাকে, তাহলে তার মোকাবিলা কোন পথে করতে চায়? কি বললেন মমতা, আসুন দেখে নিন। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। মন্দির একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই। না, আমি আমার পিসিআরকে আরেকবার বলবো, একটু মন দিয়ে প্লিজ শুনতে আমি কি বলছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় 23শে ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় করা মন্তব্য এবছরে। ঠিক আমি বলছি, ঠিক আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, যখন শঙ্কর ঘোষ তাকে জিজ্ঞাসা করেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে, ফিরহাদ হাকিমদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা মমতা নেননি কেন, কি উত্তর দিলেন মমতা? আসুন আরেকবার দেখি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরটা আপনারা খুব মন দিয়ে একবার পড়ে নিন। বলছেন আমার পার্টির বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করব না। আমরা ববিকে বলেছি এই ধরনের কথা আর বলা যাবে না। কে বলছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন ক্যাপাসিটিতে দাঁড়িয়ে বলছেন? রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসেবে বলছেন। সৌরভপ্রিয়বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা বলেন তখন মনে পড়ে যে ওটা পার্টির বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবিরদের নিয়ে কথা বলেন তখন মুখ্যমন্ত্রী থেকে তৃণমূল নেত্রী হয়ে যান বিধানসভায় গিয়ে। কি বলেছেন এটা? মুখ্যমন্ত্রী এটা ট্যাকেল করার ভঙ্গিমা না, সাম্প্রদায়িক উস্কানি পার্টির বিষয় না। আমি প্রথমে বলি যে তুমি যদি এখনই যদি একটা চক্রব্যূহের একটা বান ছোড়ো তীর থেকে, আর সেখানে যদি লেখো যে শুভেন্দু অধিকারী মানুষ না পাগল, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি না, ব্যক্তিগত 100% লোক পাগলের দিকে তীর মারবে। কোন ব্যক্তিগত আমি বলছি না, ব্যক্তিগত না, ব্যক্তিগত না, আমি বলছি কেন বললাম কথাটা, কেন বললাম আমি বলি কেন না বলি না, খুব খারাপ না বলি, আমি বলি কেন বললাম আমি বলি। ঠিক আছে কেন বললাম পাগল মানে হচ্ছে পাগল মানে মাথা ঠিক। আমি বলছি সৌরভপ্রিয়বাবু শুনুন, সৌরভপ্রিয়বাবু প্রথমে থামরুলটা স্পষ্ট করে দিই। থামরুল বলো, কাউকে ব্যক্তিগত আক্রমণ করবার জন্য বিতর্ক না। তাহলে যে প্রশ্ন করেছি তার উত্তর একদম প্লিজ উত্তর দিন। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বিধানসভায় এই কথাটা বলেছেন যে যে ধরনের তুমি যতগুলো উক্তি শোনালে, এটা আমরা প্রত্যেকটা চ্যানেলে আগেও বারবার বলেছি, আজও বারবার বলেছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলেছে। আমরা দলীয় অফিসে বা দলীয় যখন মিটিং হয় সেখানে আমরা তাদেরকে সাবধান করে দিই, তাদেরকে বারণ করি, তাদেরকে পরিষ্কার বলে একটু আগেও দোল উপলক্ষে আয়োজিত একটি প্রাক উৎসব সভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোন রকমের সাম্প্রদায়িক রং লাগতে দেবেন না। খুব ভালো কথা। আপনার কি মনে হয় রংটা সরকার কিভাবে লাগতে দেয় না? দল দিয়ে না, দল দিয়ে না, কি দিয়ে বলুন না, আমি একটা কথা বলি, আগে বলুন না কি। যেমন ধরো আমি বলছি বলতে দেবে তো। আমি সেদিনকে হঠাৎ দেখলাম যে দিল্লির রেস্টুরেন্টে একটা কমলা রঙের তোমার ওই মুখ মোছার কাপড় তৈরি করেছে বলে সেই রেস্টুরেন্টের মালিককে মারধর করা হয়েছে। একে বলে সাম্প্রদায়িক রং, অর্থাৎ টিস্যু পেপারটা কমলা রঙের হতে পারবে না, এমন কোথায় লেখা আছে? এই যে এই সাম্প্রদায়িক রংটা যাতে না লাগায়। আমি বলছি আপনি কমলা রঙের একটা পাঞ্জাবি পরতে পারবেন? বলছি আমি কমলা রঙের একটা পাঞ্জাবি পরতে পারবো, কোনো অসুবিধা নেই। সৌরভপ্রিয়বাবু, আমার আপনার কাছে এটাই সাম্প্রদায়িক উক্তি, সাম্প্রদায়িক প্ররোচনা, উস্কানি প্রয়োজন পড়লে যদি কোথাও কোনো অশান্তি হয় তার মোকাবিলা করার উপায় কি? পার্টি না গভর্নমেন্ট? পার্টি না সরকার? প্রথমত সরকারের দায়িত্ব থাকবে, দ্বিতীয়ত আমরা যারা দল করি আমাদেরও একটা দায়িত্ব। দলের ব্যাপারে আমাদেরও একটা দায়িত্ব। দলের ব্যাপারে দলে বুঝে নিন, মানুষ সরকারকে দেখে। না, মানুষ সরকারকে দেখে, তেমনি পাড়ায় পাড়ায় আমরা যারা দলটা করি, প্রত্যেকে বিজেপি করি, কেউ সিপিএম করি, কংগ্রেস করি, আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে যাতে ওই এলাকার নিচু লেভেলে যাতে সাম্প্রদায়িক শক্তি না পারে। সৌরভপ্রিয়বাবু, আজ থেকে 80 বছর আগে কলকাতার রাস্তায় ধর্ম নির্বিশেষে মানুষকে কেটে কুপিয়ে রাস্তায় টাঙিয়ে রাখা হয়েছিল 1946 সালে। আপনাদের এই যতগুলো পার্টির নাম করলেন একটা পার্টিও আটকাতে পারে সৈকতগিরি। আবার সুযোগ আসবে। সৈকতগিরি, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিমদের বিরুদ্ধে এফআইআর করতে পারেননি বলেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা দল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে পারছে না? যদি তাই হয় তাহলে তো বুঝতে পারছি ধর্মযুদ্ধই চক্রব্যূহ। না, দেখুন, এক অদ্ভুত চক্রব্যূহ তৈরি হয়েছে। আর তোমার এই নতুন শোয়ে আমি প্রথমে শুভেচ্ছা জানাই। একটা সুন্দর ট্যাগলাইন, ধর্মযুদ্ধের চক্রব্যূহে মানুষকে বুথ করে রাখো। বিধানসভার ভেতর কি আলোচনা হওয়া উচিত ছিল? নারায়ণগড়ে তৃণমূলের পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে একজন মহিলা সদস্যা, তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। বিরোধী দলনেতা প্রশ্ন তুলতে পারতেন যে উচ্চ মাধ্যমিকে 3 লক্ষ ড্রপ আউট, প্রায় 8,000 স্কুল বন্ধ হচ্ছে। বিরোধী দলনেতা বিধানসভার ভেতরে বলতে পারতেন দেউচা পাচামিতে আদিবাসীদের ভয় দেখিয়ে জোর করে জমি কেড়ে নেওয়া হচ্ছে। বিরোধী দলনেতা বলতে পারতেন গোটা রাজ্য জুড়ে হাসপাতালে জাল ওষুধ, জাল সেলাইন। বিরোধী দলনেতা বলতে পারতেন যে চাকরি দুর্নীতিতে জনৈক অভিষেক ব্যানার্জি, তার বিরুদ্ধে রাজ্যের সরকার কি ব্যবস্থা নিচ্ছে বা তার সিন্ডিকেটের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে। বিরোধী দলনেতা কোনোদিন সাধু সেজে গেলেন, কোনোদিন গীতা হাতে গেলেন, আর ইদানিং কালে তো আবার দেখছি নাকি কাকে ছুঁড়ে টুড়ে দেবে এই সব বলছেন। আমি জানি না এলাকার পর এলাকায় যারা গুন্ডারা, সমাজ বিরোধীরা, তারা আজকে বিধানসভা দখল নিয়েছে কিনা। কে হুমায়ুন কবির? উনি 2 দিন আগে বিজেপি করতেন, আজকে তৃণমূল করেন, 2 দিন পর বিজেপি করতে পারেন। কে শুভেন্দু অধিকারী? মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বলেছে
মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রথম ধর্মের চাষ করেছিলেন, হিন্দু মুসলমানের রাজনীতি করেছিলেন, সেদিন শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায় এক টিমে ছিলেন। আসলে আরএসএস এর দুটো শাখা, জোড়াফুল আর পদ্মফুল, দুটো মুখ এক লাইনে শেষ করছে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়। যে যখন বিপদে পড়ে তখন উল্টো দিকের মানুষরা তার পাশে দাঁড়ায়। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ব্যর্থতার রক্ষা কবচ। তিনি মুসলমানদের ভয় দেখিয়ে মুসলিমদের ভোটটাকে মমতার ঘরে পাঠিয়ে দিচ্ছেন। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু বাবু। বুঝতে পেরেছি সৈকত। দীপ্তেশ বাবু উত্তর সংক্ষেপে। সৈকত বাবু অনেক নাটকীয় ভঙ্গিমা অনেক কিছু বললেন, কিন্তু যেহেতু ওনারা বিধানসভায় জায়গা পান না, তাই ওনারা জানেন না যে বিরোধী দলনেতাকে অন্যায়ভাবে সাসপেন্ড করে রাখা হয়েছে যাতে এই প্রশ্নগুলো উনি করতে না পারেন। এবার এত যে উনি কথা বলছেন, আচ্ছা তসলিমা নাসরিনের ঘটনা কি হয়েছিল সেদিন? সেই ঘটনার মূল চক্রী কে ছিল? সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে তখনকার সরকার কি ব্যবস্থা নিয়েছিল? মজিদ মাস্টার এরা কারা ছিল? আপনার সুভাষ চক্রবর্তী তারাপীঠে গেলে তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত হয়, তাকে শোকজ করা হয়। রেজ্জাক মোল্লার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছিল, নেওয়া হয়নি। এই হচ্ছে সিপিএম। আজকে শুনুন, এই কারণেই সিপিএমকে মানুষ ছুঁড়ে ফেলেছে। এবং আগামী দিনে আপনি বলছেন না ধর্মযুদ্ধ, এটা ধর্মযুদ্ধই। কারণ যে রাজ্যে মোহরম করার জন্য দুর্গাপুজোর বিসর্জনের নির্ঘণ্ট পাল্টে দেওয়া হয়, যে রাজ্যে হোলির দোলের দিন আর শুক্রবার একসাথে পড়লে জায়গায় জায়গায় পুলিশকে গিয়ে সমন্বয় সভা করতে হয়, সেই রাজ্যে হিন্দুদের যে কি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এবং হিন্দুদের যে কিভাবে সেকেন্ড ক্লাস সিটিজেন বানানো হয়েছে, মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা সর্বত্র সেটা বোঝা যাচ্ছে। সেই জন্য অবশ্যই 30 সেকেন্ডে বেশ দীপ্তাংশু বাবু, আজকে আমি বলছি আপনাকে, যদি আপনারা মনে করেন যে এভাবেই ধর্মযুদ্ধ হবে, মুসলিমদেরকে তুলে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তাহলে আমরাও বলছি যে এর সামনে এবার আমরাও বলছি যে আশারাম বাবু আর রাম রহিমের মতো শুভেন্দু অধিকারীকে তুলে ছুঁড়ে ফেলা হবে। আশারাম বাবু আর রাম রহিমের মতো এই বাংলায় শুভেন্দু অধিকারীর মতো আশারাম বাবুকে ছুঁড়ে ফেলা হবে। তার জন্য তৈরি থাকবে। যদি ক্ষমা না চায় তাহলে তুমি যেমন বললে পাল্টা হবে, তাহলে পাল্টা হবে। পাল্টা হবে আর ক্ষমতা অধ্যাপক ঝন্টু পড়াই, অধ্যাপক ঝন্টু পড়াই, অধ্যাপক ঝন্টু পড়াই, প্লিজ। সৌরভপ্রিয় বাবু, সৌরভপ্রিয় বাবু, সময় চলে গেছে। দীপ্তেশ বাবু, সময় চলে গেছে, সময় চলে গেছে। আমি চলে যাবো অধ্যাপক ঝন্টু পড়াইকে কাছে, রাজনৈতিক বিশ্লেষক। ঝন্টু বাবু দেখুন, সৌরভপ্রিয় বাবু এবং দীপ্তেশ বাবু, এই যে ভার্সেস উইন্ডোটা একটু আগে কাটা ছিল না, দুজনেই হলুদ রঙের জামা পরে দাঁড়িয়ে আছে। কারণটা খুব স্পষ্ট, দোল আসছে, বসন্তকাল। বাংলার রাজনীতিতে বসন্ত আসবে না? না, এই তো ভ্যাটিকানাইজেশনটা তৈরি করে ফেলেছে ধর্ম। তুমি বলছিলে না, নেহেরু 1950-এ চিঠি লিখছে সর্বভারতীয় তার দলের সভাপতিকে, কংগ্রেস ধীরে ধীরে সাম্প্রদায়িকীকরণের দিকে যাচ্ছে, আমি শক্ত হাতে কিন্তু এর মোকাবিলা করব। এটা ছিল নেহেরুর রাষ্ট্রধর্মের দীপ্ত কণ্ঠ। আজকে মমতা ব্যানার্জি এই রাষ্ট্রধর্মটা ভুলে গেছে। একটা রাষ্ট্রের প্রধান, যেখানে 51A এর উপধারায় রাষ্ট্রের প্রধানের কাজটাই পরিষ্কারভাবে করা আছে বিজ্ঞান সমস্ত সমাজ গঠনের দৃষ্টিকোণ থেকে। আমি সংবিধানে লেখা আছে 25 এবং 26 নম্বর আর্টিকেল ধর্মের স্বাধীনতা দিয়েছে, কিন্তু বিধানসভা বা লোকসভার ল, তুমি যেটা বললে হাইয়েস্ট ল পীঠস্থান, সেই জায়গাটা কিন্তু এগুলো আলোচনার নয়। সংবিধানে পরিষ্কার বলা আছে এই জায়গাটা রিলিজিয়াস প্র্যাকটিসের জন্য নয়, বিজ্ঞানসম্মত রাজনীতি চাষ করার জায়গা, মানুষের রুজি রোজগারের জায়গা। সৈকত একটু আগে বলছিল, আমি তোমায় বলি, এই বিধানসভায় তো কখনো চোর চোর স্লোগান ওঠে। ঝন্টুবাবু আপনাকে একটা কথা বলেন, এই যে আজকে প্রি হোলি একটা সেলিব্রেশন, আমি বলছিলাম প্রাক দোল একটা উৎসব, মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছেন, এই ডান্ডিয়া খেলছেন, এটা এই মুহূর্তে গোটা রাজ্যের ছবি হওয়া উচিত দোলের সময়। আমি হলুদ জামার কথা বলছিলাম, সৌরভপ্রিয় বাবু, দীপ্তেশ বাবু, আমি বলছি নেতা নেত্রীদের জন্য, দলগুলোর জন্য উৎসব আছে, বসন্ত আছে। আর রাজনীতির কথা যখন আসবে তখন আমাকে 80 বছর পিছনে ঠেলে দেবেন। 80 বছরের বৃদ্ধ রাজনীতি বাংলায় রাজত্ব করবে, যে রাজনীতি আমাদেরকে লাশ দিয়ে গেছে। না, আমি বলছি এই রাজনীতির চাষটা কিন্তু আবার হচ্ছে অনির্বাণ। তোমাকে আমি কেন বলছি, এই যে অ্যাক্টিভলি প্যাসিভ থাকা রাষ্ট্রপ্রধানের, তুমি বলছো একটা সেকশনের, আচ্ছা এটা কি উল্টো দিকে নেই? আপনি ধরুন, আমি একটা ছোট্ট কথা বলছি, এই রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে, এই রাজ্যে রাজনৈতিক সভা করার অনুমতি না পাওয়া নিয়ে হাজার হাজার মামলা হয়। শুভেন্দু অধিকারীকে প্রায় প্রত্যেকটা জায়গাতে যেতে হয়েছে, মিটিংয়ের অনুমতি পেতে হয়েছে, মামলা করে। আমার একটা স্পষ্ট প্রশ্ন, বিজেপি এ রাজ্যে হিন্দুদের ভোট পায় এবং শুভেন্দু অধিকারী দাবি করেন তিনি হিন্দুদের ভোটে নির্বাচিত বিধায়ক, একজন, অন্য কেউ কারোর বিধায়ক নন, তিনি বলছেন বারবার। তাহলে হুমায়ুন কবির
ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, এদের বিরুদ্ধে গত 1 বছরে প্রয়োজন পড়লে এনআইএ তদন্ত চেয়ে, যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করছেন এদের মন্তব্য দিয়ে, প্ররোচনা দিয়ে, একটা এনআইএ এর তদন্ত চেয়ে মামলা হলো না কেন? একটাই কথা, কম্পিটিটিভ কমিউনালিজমের চাষ হচ্ছে দুটো দলের মধ্যে। তারা বাস্তব কোনো, দেখো শুভেন্দু মুখে যাই বলুক, একটা সময় তো নন্দীগ্রাম আন্দোলনের সময় নন্দীগ্রামে সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়, এখন সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়, ঘরে ঘরে সন্তান জন্ম হলে ছেলে সন্তান শুভেন্দু শেখ, শুভেন্দু ইসলাম রাখা হতো না। এই যে কম্পিটিটিভ কমিউনালিজম চালু করেছে দুটো দল, আমি বললাম পলিটিক্যাল ভ্যালিটিনাইজেশন তৈরি করছে। তোমাকে আমি পরিষ্কার বলি যে একটা বেন্ডিট রিচার্ড ও জর্মান অ্যান্ডারসন পরিষ্কার বলছে নেশন হচ্ছে একটা ইমাজিনেশন কমিউনিটি, ইমাজিন কমিউনিটি। আর এই ইমাজিন কমিউনিটির একটা ক্রাইটেরিয়া হচ্ছে ধর্ম, অর্থাৎ ধর্ম যেখানে ঢুকছে সেখানে উন্নয়ন ঢুকছে না। অর্থাৎ এই পলিটিক্যাল দুটো পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় দাঁড়িয়ে একটা চ্যালেঞ্জই কার্যত ছুড়েছেন রাজ্যের বিরোধী দলের দিকে। কি বলছেন? মমতা জানেন যে রাজ্যের বিরোধী দল এবং বিরোধী দলনেতা তাকে সব থেকে বেশি করে সংখ্যালঘু তোষণের দায়ে অভিযুক্ত করে ধর্ম রাজনীতির কথা যখন আসে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আসুন একবার দেখে নিই। মমতা বলছেন, আপনারা আমাকে বলেন যে আমি সংখ্যালঘু তোষণের রাজনীতি করি, তার উত্তর দিতে গিয়ে তিনি বলছেন আমি একজন হিন্দু, এটা আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, ধর্মের নামে জালিয়াতি করবেন না। এবার এক কদম এগোচ্ছেন, চ্যালেঞ্জটা কোথায় দিচ্ছেন সেটা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী বক্তব্য, তিনি বলছেন আমি ৭৯% হিন্দুকে টিকিট দিই, অর্থাৎ আপনারা আমার দলের বিরুদ্ধে যখন, মানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যখন সংখ্যালঘু তোষণের অভিযোগ করছেন, তখন আমি ৭৯% মুসলিমকে টিকিট দিই, ৭৯% মুসলিমকে আমি বিধানসভায় লড়বার জন্য টিকিট দিই, আপনারা কজনকে দেন? ঠিক এই প্রসঙ্গে আমি এই মুহূর্তে ভারতীয় সংসদের ছবিটা একবার নজর রাখবো। সেখানে কতজন সাংসদ, যেহেতু রাষ্ট্রটা দেশটা এই মুহূর্তে চালাচ্ছে বিজেপি, কতজন সাংসদ ভারতে এই মুহূর্তে আছেন ইসলাম ধর্মাবলম্বী? চোখ রাখবো ভারতীয় সংসদের ছবিতে। মোট মুসলিম সাংসদের সংখ্যা ভারতীয় সংসদে ২৪জন, এর মধ্যে কংগ্রেসের 9 জন, তৃণমূলের 5 জন, সমাজবাদী পার্টির 4 জন, আইএমইউ এর রয়েছেন 2 জন, নির্দল রয়েছেন 2 জন, ন্যাশনাল কনফারেন্স 1 জন, মিমের 1 জন, এনডিএর 1 জনও নয়, 0। ঠিক সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন? বারবার দাবি করছেন তিনি শুধুমাত্র হিন্দুদের ভোটে নির্বাচিত একজন বিধায়ক। শুনে নেব শুভেন্দুর বক্তব্য। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক, আমাকে হিন্দু জিতিয়েছে, আমি হিন্দুদের কাছে দায়বদ্ধ, অন্য কারো কাছে দায়বদ্ধ নেই। যে হিন্দু হিতে কাজ করবে সেই পশ্চিমবঙ্গে রাজ করবে। আমি 10 সেকেন্ড করে দেবো প্রত্যেককে, 10 সেকেন্ড দীপ্তা সুযশ, 10 সেকেন্ড প্লিজ। না, আপনার মনে পড়ে অনির্বাণ বাবু 2021-এর ভোটের রেজাল্ট বেরোনোর পরে নন্দীগ্রামের মায়ের সেই কান্না, যে আমাকে ওরা আর হিন্দু থাকতে দিল না, কেন বলেছিল, তার সাথে কি হয়েছিল মনে পড়ে সেই ঘটনা? আমি টিভি ডিবেটে ওপেন করে আর বলছি না যে তার সঙ্গে কি নৃশংস ঘটনা ঘটেছিল। আপনার মনে পড়ে? আপনার মনে পড়ে উত্তর দিনাজপুরের সেই মেয়েটির কথা? না না, 1 মিনিট সংক্ষেপে, না 1 মিনিট দিতে পারবো না, 10 সেকেন্ড বলেছেন একদম। ব্যানার্জি কত বড় হিন্দু আমাদের জানার দরকার নেই, কি ববি হাকিম কত বড় মুসলিম এটা আমাদের জানার দরকার নেই। শ্যামাপ্রসাদের এই রাজ্যে বাংলাদেশি মুসলিম ঢুকিয়ে, রোহিঙ্গা ঢুকিয়ে রাজ্য দখলের মনে করি সে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন তার জনপ্রতিনিধি হওয়ার কোনো যোগ্যতাই নেই, কারণ একজন বিধায়ক বা একজন সাংসদ কোনো হিন্দু মুসলমানের না, মানুষের হওয়া। সৈকত বাবু 10 সেকেন্ড। আপনারাই তৃণমূল বিজেপিকে ভার্সাস দেখাবেন না, একই টিম একই ভাষা। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীরা যখন চাকরি বিক্রি করেছিলেন হাতে হাত মিলিয়ে, তখন এই রাজ্যের হিন্দু মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে সবার চাকরি লুট শেষ। 10 সেকেন্ড ঝন্টু বাড়াই। আমি একটাই কথা, শুভেন্দু যেমন তার প্রতিনিধিত্বর এটা ভারতের সংবিধান মেনে হারিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু রাজধর্ম হারিয়েছে বকলমে, যখন তিনি বলেন দুধেল গাই। তার মানে যে চক্রব্যূহে যেখানে দাঁড়িয়ে শুরু করেছিলাম ঠিক সেখানে দাঁড়িয়ে শেষ করতে হচ্ছে অনির্বাণের চক্রব্যূহের প্রথম বিতর্ক। তার কারণ একদিকে রাজ্যের প্রশাসক মুখ্যমন্ত্রী তিনি তার রাজধর্ম পালন করতে পারছেন না ধর্মযুদ্ধের চক্রব্যূহে আটকা পড়ে, আবার বিরোধী দলনেতা তিনি যে তাকে স্মরণ করিয়ে দেবেন আসল কর্তব্যটি তিনিও সেটা করতে পারছেন না, তার কারণ তিনিও নিজেকে একাংশের বিধায়ক মনে করছেন, সবার নন। অতএব আপাতত আগামী 1 বছর বিধানসভা নির্বাচন পর্যন্ত এ রাজ্যের মানুষের ভাগ্য ধর্মযুদ্ধের চক্রব্যূহে আটকা থাকলো। আমার অতিথিরাও সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ দেখাতে পারলেন না। অনির্বাণের চক্রব্যূহের দ্বিতীয় বিতর্ক নিয়ে ফিরে এলাম।
রাজ্য বিধানসভায় আজকে যেমনটা বলছিলাম আপনাদেরকে, কার্যত একটা ধর্মযুদ্ধই হয়ে গেল। কিন্তু সেই যুদ্ধের শেষে, একেবারে শেষে এসে মমতা বন্দ্যোপাধ্যায়টা কি বললেন? যা বললেন তা পদ্ম শিবিরের রীতিমতো সংশয় তৈরি করতে পারে, নাড়া দিতে পারে। সেই জন্যই কি বললেন, মানে সেই উদ্দেশ্যেই কি বললেন? আরো বেশি সংশয় তৈরি করার জন্য, আরো বেশি সন্দেহের বাতাবরণ তৈরি করার জন্য। আর ভূমিকায় না থেকে আসুন সরাসরি দেখে নিই কি বললেন মমতা। যদিও প্রায় তৎক্ষণাৎ উত্তর শুভেন্দু অধিকারীর কাছ থেকেও এসছে, কিন্তু ততক্ষণে কি কৌশলী মমতা আসলে বলটা খেলেই দিয়েছেন? মমতার বক্তব্য একেবারে শুরুতে রাজ্য বিধানসভায় নিজের জবাবি বক্তব্য দেওয়ার সময়, বলবার সময় মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শেষের দিকে এসে বলেন, ইটস বেটার টু ইগনোর হিম। নাম না করে উদ্দেশ্য শুভেন্দু অধিকারী। ও আগে কংগ্রেস করতো, মমতা স্নেহবশত শুভেন্দু অধিকারীকে বরাবরই তুমি বা তুই বলে সম্বোধন করতেন দলে থাকার সময় এবং পরেও, সেটা আমরা জানি। কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে আসে। আরও এগিয়েছেন মমতা, এখানে থামেননি, বলেছেন তৃণমূলকে ঘেঁটে দিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছিল, এবার আবার রিকোয়েস্ট এলো বলে অন্য দলে যাওয়ার। শুধু তাই নয়, বলেছেন কাকে কাকে ইনকাম ট্যাক্স ধরবে বড়বাবুর কাছে গিয়ে দরবার করে। এই বড়বাবুকে মমতা নাম করেননি, হয়তো ইশারা ইঙ্গিতে কিছু বলতে চেয়েছে। এখন শুনছি দলের সভাপতি হওয়ার জন্য দরবার করছে। হে ভগবান, দলের সভাপতি হওয়ার জন্য আবার দরবার করতে হয়? এই ছিল শুভেন্দু অধিকারী সম্পর্কে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি বা বক্তব্য বা কটাক্ষ, আপনি যেভাবেই দেখুন। এবং এটা দিয়ে মমতা তার বক্তব্য শেষ করেন বিধানসভাতে। আজকে এই যাবতীয় ধর্মযুদ্ধের ইতি টানেন এখানে, এবং ঠিক সেখানেই প্রশ্ন, এর মধ্যে কি কৌশলী মমতা আসলে একটা অত্যন্ত কুশলী চাল দিয়ে গেলেন বিজেপির অভ্যন্তরে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে ব্যাপক সংশয় এবং সন্দেহের বাতাবরণ তৈরি করে? শুভেন্দু নিজে অবশ্য উত্তর দেওয়ার জন্য বেশিক্ষণ সময় নেননি। প্রায় তৎক্ষণাৎ সাংবাদিকের এই প্রশ্ন নিয়ে তার কাছে হাজির হতেই শুভেন্দু বিধানসভার বাইরে ধর্ণা চলাকালীন ঠিক কি উত্তর দিয়েছেন শুনেন। এটা গন্ড মূর্খ, এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক পদ। রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে, কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি হয় না। নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী উত্তর দিয়েছেন এবং সেই উত্তরও সমান গুরুত্বের সঙ্গে সম্প্রচারিত হয়েছে, হবে, মানুষের কাছেও যাবে। কিন্তু মমতার আজকের উক্তি কি আদৌ নিজের দলের জন্য ছিল? যে দলের জন্য, যে দলের ভিতরে সংশয় তৈরি করার জন্য ছিল, সেখানে কি এফেক্ট পড়বে এটা? শুভেন্দু অধিকারী আরও কিছু কথা বলেছেন, আমি সে কথা আসবো। কিন্তু বিতর্ক শুরু করার আগে আজকের দ্বিতীয় বিতর্কের মূল প্রশ্নটা, পদ্মপাতায় টলমল শুভেন্দু যেমন বলছেন মমতা, মমতার কৌশলে সংশয়ের পাঁক আরও ঘন। তার কারণ কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে তাপসী মালিক জয়েন করার পর বিশেষ করে যে আরও অনেকে নাকি লাইনে আছে। এবার কেউ যদি শোনেন বিজেপির কোনো কর্মী বা সমর্থক যারা যে কোনো ঘটনায়, যে কোনো দুর্ঘটনায়, যে কোনো ঘটনায় শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়ার জন্য নিজের এলাকায় সব থেকে তৎপর থাকেন, তিনি যদি শোনেন বা তিনি যদি এই সংশয়ে পড়েন যে শুভেন্দু নিজেই আদৌ থাকবেন, তো তবে কি গোটাটা আসলে ঘেঁটে যায় না? আর ঠিক সেই ঘেঁটে দেওয়ার কাজটাই কি করতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সৌরভপ্রিয় দত্ত, তুমি যখন আমি শুভেন্দু অধিকারীকে পাগল বললাম তখন তুমি অবজেকশন করলে যে ব্যক্তিগত করা যায় না, বলেছিলে তো? শুভেন্দু অধিকারী এই মত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গণ্ডমূর্খ বললো, দ্বিতীয়বার শুভেন্দু অধিকারীকে একটা গণ্ডমূর্খ বা পাগল বলতে আমার বিন্দুমাত্র আটকায় না, আমি আবার বললাম। দ্বিতীয় কথা, আমি একটা কথা বলি, আমি এখন তোমাকে অনেকগুলো তোমাকে ভিডিও দেখে দিতে পারবো। আমি নাম নিয়ে বলছি, ইউটিউবার সন্ময় বাবু, সন্ময় ব্যানার্জি যত সম্ভব নাম, তুমি দেখতে পারবে ওখানে সুকান্ত মজুমদার কত দুর্নীতি করেছে, কত টাকা খেয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি কি ধরনের মানে ইয়ে করেছে, সব কিছু উনি এখন ইউটিউবে ছাড়তে শুরু করেছে। অর্থাৎ বিজেপির মধ্যে এই গণ্ডমূর্খ, আমি বলবো শুভেন্দু অধিকারীর মতন গণ্ডমূর্খকে সরানোর জন্য অধ্যাপক সুকান্ত মজুমদাররা যথেষ্ট সক্রিয় এবং দিল্লিতে হালে আর পানি পাচ্ছে না। আমি শোনো, যেটা আমার শোনা কথা, কোনো একটা সূত্র মারফত, তোমাদের কাছে সূত্র থাকে, আমাদের কাছে তেমনি কিছু সূত্র আছে, সেই সূত্রতে বলি এরকম নাকি আমাকে একজন বলছিল যে উনি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে ক্ষমা চাইতে, যে আমি আপনার পা ধরছি, আমাকে দলে আনার পরে একটু জায়গা দেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না, তোমার মতন বেঈমানকে দেওয়াটা ঠিক হবে না। আলোচনা চলছে, আমি বলি দিল্লিতে শুভেন্দু অধিকারী শেষ, এই বাংলাদেশ শুভেন্দু অধিকারী শেষ। না, আমি মমতা ব্যানার্জিকে গণ্ডমূর্খ বা পাগল কিছুই বলবো না, কারণ তাতে গণ্ডমূর্খ বা পাগলদের সততা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়ে যাবে। একসময় মমতা ব্যানার্জি যখন এসছিলেন প্রথম ক্ষমতায়, চারিদিকে সততার প্রতীক হোর্ডিং লাগাতেন, এখন আর নিজেই সেগুলো লাগাতে লজ্জা পান।
তো সেই মমতা ব্যানার্জির কথায় যেখানে সাধারণ মানুষই বিশ্বাস করে না, বিজেপি কর্মীরা কতটা বিশ্বাস করবে সেটা সন্দেহ আছে। বড় আবার কথার মাঝে কথা বলে, বিশ্বাস করে না বলছো, আবার কথার মাঝে কথা বলে। এবার দেখুন আজকে আসল জ্বালাটা তো 1956 জ্বালা, নন্দীগ্রামে 1900, আবার কথার মাঝে কথা বলেন, তাহলে এবার আপনি আর আপনাকে বলতে পারবেন না অসভ্যতা কেন করছেন, 77 কেন করছেন। আচ্ছা না বলবো না 77 থেকে 65 বলবো না। এবার উনি 1956 জ্বালা সে ভুলতে পারছেন না নন্দীগ্রাম, বলুন না যে এবারে গিয়ে আবার আর কেন বলছেন না, আগের বারে তো বলে এসেছিলেন নন্দীগ্রাম আমার বড় ভাই, ভবানীপুর বড় বোন, ভবানীপুর আমার ছোট বোন, কেন আর বড় বোনের কথাটা মুখে আনছেন না কেন? উনি বলুন যে 24 সালের লোকসভা ভোটের আগে ঘরের মধ্যে কে ঘুষি মেরে ওনার নাকটা ফাটিয়ে দিয়েছিল, সেখানে তো কোনো শুভেন্দু অধিকারী বা কোনো বিজেপি ছিল না, কেন বলতে পারছেন না? উনি বলুন যে কেন হঠাৎ করে ওনার দলের অনেকে সেনাপতি পাল্টে গেল, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিটে আসার পরেই কেন সৌরভপ্রিয় বাবুদের সেনাপতি পাল্টে গেল, কেন সেনাপতির নাম দিতে পারছেন না? আগে নিজের দল সামলান, নিজের দলে গোলাগুলি বোমাবুমি খুনোখুনি এই চলছে, আগে পানিহাটি পৌরসভাটা সামলান, এখানে পৌরসভার চেয়ারম্যান তাকে মমতা ব্যানার্জি ইস্তফা দিতে বলেছিল, তার জবাবে তিনি বলেছেন খেলা হবে। বুঝতে পেরেছি, কিন্তু আমি অধ্যাপক ঝন্টু বড়াইকের কাছে আসার আগে, অধ্যাপক ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে আমি আরেকটা মন্তব্য শোনাই। বলেছেন না শুভেন্দু অধিকারীও থামেননি, আরো কিছু কথা বলেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি প্রথমে যা বলেছেন আপনাদের শুনিয়েছি, এরপরে প্রশ্ন আরো এগোয় এবং সেই প্রশ্ন এগোনোর পর শুভেন্দুর জবাব ছিল অনেকটা এরকম। শুভেন্দু মনে করছেন যাবতীয় গন্ডগোলের সূত্রপাত মানে তাকে ঘিরে এই সংশয় সন্দেহের বাতাবরণ তৈরি করে দেওয়ার চেষ্টার সূত্রপাত আসলে তিনি ভবানীপুরে এক কাপ চা খেয়ে আসার পর থেকে। শুনুন কি বলছেন শুভেন্দু। আপনাকে ইগনোর করতে বলছেন, উনি বলছেন ইগনোর হিম। হ্যাঁ, উনি ইগনোর করলে আমি বেঁচে যাই, ওনাকে ভবানীপুরে হারানোটা সহজ হয়। আমি ভবানীপুরে এক কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে এবং সূত্রপাত নাকি ওই ভবানীপুরে চা খাওয়া থেকে। অধ্যাপক ঝন্টু বড়াইকে আপনি স্বীকার করেন? না, এক মিনিট, আমি সুযোগ দেবো প্লিজ ওনার কাছে। এটা আগের বারে সৌমদেব বাবুকে পদত্যাগ করতে হয়েছিল, আমার কথা হচ্ছে এবারে ভবানীপুর ছোট বোন বড় বোন কোনটা হবে, এবারে কাকে পদত্যাগ করতে হবে? এটা অস্বীকারের জায়গা নেই। 2019 সাল থেকে এখনো পর্যন্ত তৃণমূলের চরম ভালো দিনেও ভবানীপুরে কিন্তু মুখ্যমন্ত্রী নিজের ওয়ার্ডেও ছিল, সেই অঙ্কে বললে পরে এবার শুভেন্দুর মতন হেভি ওয়েট দাঁড়ালে পরে মুখ্যমন্ত্রী ভোট পাটিগণিতে কি হবে সেটা তো সময় বলবে, কিন্তু একটা যে সংশয় আছে অস্বীকার করছি না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রী এই কথাগুলো কিন্তু বলেছেন বিধানসভায়, ভাই, যেই বিধানসভায় 10% বিরোধী না থাকার জন্য, অর্থাৎ 29.4টা বিরোধী থাকার কথা 2006 কিন্তু ছিল না তৃণমূলের, স্পেশাল রুল করে হালিম সাহেব জ্যোতিবাবুর অর্ডারে যে বিরোধী মানে হাউস বিলংস টু অপোজিশন, সেই শর্তে এই আইনটাকে চেঞ্জ করুন, ওদের বিরোধী হতে দিন, নাহলে জনগণের সপক্ষে কথা বলার কেউ থাকবে না। এই কথাগুলো যেখানে আজকে 43টা দপ্তর মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের দুর্নীতিগ্রস্ত, আমার কথা নয়, হাইকোর্টের অ্যাসপিরেশন, যেখানে বিরোধী দলনেতার সাংবিধানিক পোর্টফোলিও তুমি যেটা বলছিলে সেটা মেনে একটা সুস্থ তর্ক হতে পারত, যেই তর্কটা জ্যোতিবাবু, বুদ্ধবাবু, এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রীও বিরোধীদের কথা শুনলে নাকি হেলে গিয়ে শুনতেন, হেলে পড়ে মন দিয়ে শুনতেন। সেই স্যানিটিটা কোথায়? না, তাহলে এই সংশয়টা তৈরি করা হচ্ছে কেন? শুধু ভবানীপুরের জন্য আপনার মনে হয়? না, এই দুটো গোলযোগ তৈরি হচ্ছে, এটাকে বলে পলিটিক্স অফ ডিসপ্লে, অর্থাৎ নন পলিটিক্যাল ইস্যুগুলোকে সারফেসে আনো, পলিটিক্যাল ইস্যুগুলোকে চাপিয়ে দাও, লুকিয়ে ফেলো। বেশ, আমি সৌরভপ্রিয় দত্ত কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার সম্পর্কে কিছু কথা বলছেন, সমাজ মাধ্যমে কেউ কিছু পোস্ট করেছেন সেটা নিয়ে, কিন্তু সুকান্ত মজুমদারও আজকে শুভেন্দু অধিকারীর ভবানীপুরে লড়ার ইচ্ছা সম্পর্কে কিন্তু ইতিবাচক কথাই বলেছেন। কি বললেন রাজ্য বিজেপি সভাপতি, আসুন শুনে নিন। শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে। মজুমদারের এই যে ভাষা, সেই ভাষাকে আমি সমর্থন করলাম। উনি যখন লাস্টের লাইনটা বাদ দিয়ে
তার কারণ হচ্ছে উনি জানেন যে শুভেন্দুকে যদি শেষ করতে হয় ওই ভবানীপুরে এনেই ফেলতে হবে, আর ভবানীপুরের মানুষ চ্যাংদোলা করে শুভেন্দু অধিকারীকে একদম বাড়ি পাঠিয়ে দেবে। মমতা ব্যানার্জি এবারে আর নন্দীগ্রামে যাবেন না, শখ মিটে গেছে, আর শখ নেই। 1956 ভয়ে আর যাবেন না নন্দীগ্রাম। এবারে কার কপাল পোড়াবেন? এবারে কি শেষে এমনটা হবে না তো যে একদম নিশ্চিত হতে হুমায়ুন কবিরকে সরিয়ে মুর্শিদাবাদে গিয়ে দাঁড়াবে? অধ্যাপক ঝন্টু পরাইক, দেখুন আমি এটাকে বিধানসভাতে নিতান্তই মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার পারস্পরিক আকচাকচি বলে মেনে নিতে পারতাম, খুব গভীর রাজনীতি নেই এটা ধরে নিতে পারতাম, যদি না কুণাল ঘোষও দুদিন আগে এই কথাটা বলে থাকতেন। আমার যেন মনে হচ্ছে কোথাও ধারাবাহিকতা আছে। কুণাল ঘোষ কি বলেছিলেন আরেকবার শোনাই। বিজেপির অন্তত 4 জন সাংসদ তো প্রস্তুত হয়ে বসে আছেন আসার জন্য, এক ঝাঁক বিধায়ক, এবং সেটা উত্তর এবং দক্ষিণের সর্বত্র। শুধু তাই নয়, হয়তো কেউ জিততে পারেননি, হয়তো প্রার্থী হয়েছিলেন, হয়তো কেউ সংগঠনে আছেন, এরকম গুরুত্বপূর্ণ অন্তত 10 থেকে 12টি মুখ নিয়মিত যোগাযোগে রয়েছে। তাদের কেউ কেউ কমাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। আমি 46-এর কথা বলে শুরু করেছিলাম, 1946। আমি সেখান থেকে একটা অন্য অনুষঙ্গে আবার 46-এ আসবো, তবে শুধু 46 নয়, 1946-47 জীবনানন্দ দাস, সকলেই আর চোখে সকলকে দেখে, এটা শোনার পরে হবে না? একদম। প্রথমেই তো বলি যে বিদ্যাসাগরবাবু ধরুন পার্টি মিটিংয়ে যার পাশে বসে থাকবেন, এই ভরসা নিয়ে বসতে পারবেন তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছি? আমি বলছি না, আমার কথা বলছে কি বলছেন? আমি বলছি না আমার নাম মমতা ব্যানার্জি, না তোমার নাম নিয়েছে কিন্তু বলতে হবে। আমি বলছি তৃণমূলের এই ধরনের বাউন্সার, মুখ্যমন্ত্রীর এই ধরনের বাউন্সার বা কেজির কুণাল ঘোষের যে বাউন্সার, তাতে একে অপরে ছায়াকেও বিশ্বাস করে হতে পারে। একদম একদম তোমাকে বলছি, তোমাকে খেয়াল করবে যে সবকটা মুখ কিন্তু এই জেনারেটেড, বিজেপি কোন নেতার মুখের সঙ্গে মিল নেই, এটা হতে পারে কি? বিজেপির আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমার বলার কথা নয়, কিন্তু যেটা প্রকাশিত খবর যে এই ঘটনার পরে বিজেপির এক নেতা আরেক নেতাকে সন্দেহের চোখে দেখছে। 10 সেকেন্ডে প্লিজ, 10 সেকেন্ডে। কুণাল বাবু যিনি নিজে আছেন বেলে, এবং আমি তো শুনেছি উনি আবার যে কোনো দিন জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আমরা তো দরজাটা খুলছি না অনির্বাণ, কারণ এত নোংরা জঞ্জাল থেকে তো আর জঞ্জাল নেওয়া যায় না। যতই গঙ্গা জল কুম্ভের জল দিয়ে ঢালি, সময় একেবারে শেষ করতে হবে। আগামী 1 বছর এটাও স্পষ্ট যে রাজ্যের রাজনীতি দল বদলের চক্রব্যূহেও অন্তত আটকে থাকবে। তার কারণ একদিকে বিজেপি বলছে দরজা খুলছি না, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং শুভেন্দু অধিকারীর বিজেপিতে থাকা বা তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন, যা প্রশ্ন হয়তো বিজেপির ভিতরে কর্মীদেরকেও সংশয়ী করে তুলতে পারে। এটা অন্তত হিসেব কষে তৃণমূল ভাবছে। শেষমেশ কি হবে আমাদের নজর থাকবে অনির্বাণের চক্রব্যূহের দ্বিতীয় বিতর্ক এবং অনির্বাণের চক্রব্যূহ বিতর্ক আজকের মতো শেষ করছি। সঙ্গে থাকুন TV9 বাংলায়।